আর কত আর কত সময় লাগবে? ফোনটা কেটে দিয়ে ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেললো। সাথে সাথেই ঝনঝন শব্দে ভেঙে গেল। মনটা বিষণ্ণ তার। চারপাশে হাহাকার। প্রিয়তমাকে কাছে পেয়েও কষ্ট দিতে হচ্ছে তাকে। নিজ হাতে প্রিয়তমাকে কষ্ট দেওয়ার চেয়ে মৃত্যু শ্রেয় মনে হচ্ছে তার কাছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে আদ্র মেঘকে প্রতিদিন পড়াতে আসতো। প্রায় বেশ কয়েকদিন ধরে আদ্র আর মেঘকে পড়াতে আসে না। মেঘের মনটা এই জন্যই খারাপ হয়। নিবিড়ের সাথে এই 2 মাসে বন্ধুত্বটাও আরো গাঢ় হলো। নিবিড় বুঝতে পারে মেয়েটা আদ্রকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। নিবিড় একটা রেস্তোরাঁয় বসে মেঘের জন্য অপেক্ষা করছে। মেয়েটার জন্য বড্ড মায়া হয় তার। ও যদি পারতো তাহলে ওর জীবনের সব কষ্ট দূর করে দিত। চেষ্টা করেও বারবার ব্যর্থ হয় মায়াবতীর কষ্ট লাঘব করতে। নিবিড় কফিতে চুমুক দিতে মেঘ তড়িঘড়ি করে রেস্তোরাঁর ভেতরে ঢুকলো। নিবিড় ইশারা দিতেই পাশে এসে বসলো। আজ নিবিড় অনেকটা সাহস নিয়ে জিজ্ঞেস করলো। মেঘ, তুমি কি আদর স্যারেরকে ভালোবাসো? নিবিড় এমন প্রশ্নে মেঘ অবাক হলো না। ছেলেটা হয়তো এতদিনে বুঝে গেছে, তাই আর কথা ঘুরালো না। সরাসরি জবাব দিল। হ্যাঁ, ভালোবাসা। আদ্র ভাইকে আমি ছোট থেকেই ভালোবাসি। ছোট থেকে ওনার জন্য আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি এই অনুভূতিটা বুঝতে পারিনি। বুঝতে পারি তখন যখন উনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন। জানেন তো, প্রিয় মানুষের শূন্যতা বড় কাঁদায়। কথাগুলো বলার সময় মেঘের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মেঘের চোখ জল দেখে মেঘের চোখে জল দেখে নিবিড় ভেতরে চিনচিন ব্যথা অনুভব করছে। নিবিড় মেঘকে জিজ্ঞেস করলো। মেঘ, তুমি আদর স্যারকে বলছো তুমি ওনাকে ভালোবাসো? না, এখন আর বলে লাভ নেই। উনি কখনো আমার হবে না। অনু আপুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আর উনি আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না আমায়। একবার বলে তো দেখো মেঘ। কি হবে বলে? উনি তো আমায় ভালোবাসেন না। তবুও একবার বলে তো দেখো। এখন সবকিছু শেষ হয়ে যায়নি মেঘ। এতে তোমাদের তিনজনের জীবন জড়িয়ে আছে। আমি পারবো না আমার বোনের সুখ কেড়ে নিতে। পারবো না আমি। বলেই মেঘ কান্নায় ভেঙে পড়ে। নিবিড় মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মেঘ কিভাবে তার বড় বোনের বিয়ে ভেঙে দিবে? কিন্তু আজ যদি মেঘ না বলতে পারে তাহলে তো ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। প্রিয়তমাকে কি করে শেষ হয়ে যেতে দেখবে নিবিড়? হয়তো বলা হবে না প্রিয়তমাকে ভালোবাসার কথা, বলা হবে না তার অনুভূতির কথা। সব কথা অব্যক্তই রয়ে যাবে আজীবন। বাড়িতে এসে একটা সংবাদ শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। 3 দিন পর আদ্র আর অনুর বিয়ে। মেঘের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। অনু এসে মেঘকে জড়িয়ে ধরে বলল। আর তো কয়েকদিন আছে মেঘ, এরপর তো শ্বশুরবাড়িতে চলে যাব, আর তোর সাথে গল্প করা হবে না। মেঘের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবার অগোচরে সে জল মুছেও নিল মেঘ। ও আপু, তুমিও না মন খারাপ করছো কেন? আমি তো যাব তোমার সাথে দেখা করতে, তখন অনেক গল্প করব। আচ্ছা তুমি ছাড়ো তো। আমার কত কাজ, আমার আপুর বিয়ে বলে কথা। বলে মেঘ রুমে চলে গেল। মেঘ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। রুম সাউন্ডপ্রুফ বলেই কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা গেল না। মেঘের হৃদয়টা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। মেঘের হৃদয়ে যেন কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে। বিকেলের দিকে অনুকে তানিশা আয়মান বিয়ের কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে। অনু মেঘের রুমে গিয়ে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। ও মনে করলো হয়তো ঘুমিয়ে আছে, তাই বিরক্ত করলো না। অনু তৈরি হয়ে মেঘের রুমে এসে বসলো। মেঘ, ফুপি কিছু কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে, তুইও তৈরি হয়ে নে তাড়াতাড়ি। ও আপু, আমি কেন যাব? তুই কেন যাবি মানে? তুই আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু তুই পছন্দ করে দিবি। আর না শুনতে চাই না মেঘ। মেঘ আর কথা বাড়ালো না, তৈরি হয়ে নিল। একটা কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। কালো কোট আর হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। সব সময় মতো আজকেও দেখতে খুব সুন্দর লাগছে। মেঘ আর অনু এগিয়ে যেতেই গাড়ির দরজা খুলে দিল আদ্র। মেঘ আদ্রর দিকে এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। একটা বড় শপিং মলে এসে গাড়িটা থামলো। তারা তিনজনে মিলে একটা শাড়ির দোকানে ঢুকলো। সবকিছু আগে থেকে কেনা হয়ে গেছে, শুধু শাড়িটাই বাকি ছিল। অনু একটার পর একটা শাড়ি দেখছে আর মেঘকে বলছে মেঘ একটাও পছন্দ করে দিচ্ছে না। কোনটা নিবে ভেবেও পাচ্ছে না। আদ্র অনুকে বলল।
আপনাদের এখানে না পছন্দ হলে অন্য দোকানে দেখতে পারেন। না না, আসলে কোনটা নিব ভেবে পাচ্ছি না। মেঘের নজর গেল একটা কালো শাড়ির দিকে। মেঘের কাছে লাল কালারটা ভালো লাগে। কালো শাড়িটা যেন অসম্ভব সুন্দর লাগছে আজকে। মেঘ শাড়িটা অনুকে দেখিয়ে বলল। দেখো তো এটা কেমন? অনু শাড়িটার দিকে একবার তাকিয়ে বলল। অনেক সুন্দর, কিন্তু ওটা তো কালো, আর বিয়েতে কালো পরবো না মেঘ। তারপর আরো বেশ কয়েকটা শাড়ি থেকে একটা পছন্দ করলো অনু। আচ্ছা, আপনাদের হয়েছে? চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক। আপনারা যান, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে। আমি আসছি। আদ্র মেঘের পছন্দের শাড়িটা কিনে নিল। বাইরে এসে দেখলো মেঘ আর অনু দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক। তোমার জন্য এই হৃদয় মহাকাব্যের উত্থান হয়ে অতীত হয়ে গেছে সবটা। এই পৃথিবীতে দলিল হয়ে গেছে অজস্র আবেগ অনুভূতি। নামহীন যত ভালোবাসা অশ্রু বেনামি নিয়ে গেছে সব। আজ যখন হৃদয় খুলে দেখি নিজের কি আছে, সে কি নীরবতা, হাহাকার সবটা। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো মেঘ। কাল অনুর গায়ে হলুদ। মেহমানরা আজ থেকেই আসা শুরু করে দিয়েছে। অনু মেঘের রুমে এসে দেখে ও চুপচাপ বসে রয়েছে। কি রে, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি সব আবল তাবল বলছো? মন খারাপ করে কেন থাকবো? তাহলে রুমে বসে আছিস কেন? ও আপু, ভালো লাগছে না। অনুকে জড়িয়ে ধরে বলল। তুমি কি আমায় ভুলে যাবে আপু? শোন, ভুলে যাব কেন? আমি কি দূরে কোথাও যাচ্ছি? আর আমি কি আমার এই ছোট্ট পাখিটাকে ভুলতে পারি? আর তুই মন খারাপ করবি না একদম। তুই যদি মন খারাপ করে বসে থাকিস, তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবে। হুম। আপুর বিয়েতে কই হই হুল্লোড়ের করবে, তা না রুমে বসে শোক পালন করছো। কথাটা বলতে বলতেই রুমে ঢুকলো নিবিড়। আপনি এখানে? তুমি দাওয়াত দিতে ভুলে গেলেও আন্টি কিন্তু ভুলেনি। আমার তো মনে হচ্ছে না তুমি না, আন্টি আমার ফ্রেন্ড। আসলে আমি বলবে ভেবেছিলাম, বলা হয়ে ওঠেনি। আচ্ছা, তোমরা দুজন কথা বল, আমি যাই। আমার ফ্রেন্ডরা আসবে কখন, কল করে জিজ্ঞেস করতে হবে। মেঘ, তোমাকে এইভাবে ভালো লাগছে না? তোমার অধর কোণের হাসিটা নেই কেন? বিষণ্ণতায় জীবনটা ছেয়ে গেছে নিবিড়। আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমি আর পারছি না। মেঘ, নিজেকে সংযত করো। এভাবে চলে না। নিজের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নিবিড়, উনি আমার হলে এটা কি খুব বেশি ক্ষতি হতো? নিবিড় তপ্ত শ্বাস ফেললো। তার মনে অনেক ব্যথা, অনেক কথা অব্যক্ত রয়েছে। হয়তো বলা হবে না কখনো। মেঘ, তোমাকে কখনো আমি বন্ধুর মতো দেখিনি। দেখেছিলাম আমার রাজ্যের রানীর মতো। মায়াবতী গল্প বলা হবে না। সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। কালকে গায়ে হলুদের কোথায় কি হবে সেটাই বুঝিয়ে দিচ্ছে তানিশা আয়মান। আদিয়া তাইমান আদ্র কোথায় গেছে জিজ্ঞেস করলেন। ও, আদ্র এয়ারপোর্টে গেছে ভাবিদের আনতে। ও, আদ্র আসলে আমার সাথে দেখা করতে বলল। আচ্ছা। একটা বড় রেস্টুরেন্টে বসে আছে আদ্র, সাথে তার ভাই জয়, যার সাথে ছোট থেকেই বড় হয়েছে। ভাইয়ের থেকে বেশি বন্ধু, যার কাছে আদ্র সব কথা মন খুলে বলতে পারে। আদ্র তপ্ত শ্বাস ফেলে বলল। কাল গায়ে হলুদ। মাঝখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমাদের তিনজনের জীবনই তছনছ হয়ে যাবে। এতদিন ভয় না করলেও এখন কিছুটা নার্ভাস ফিল করছি। আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করার, কিন্তু বাবা যদি মেঘের কোনো ক্ষতি করে দেয়। আমি আমার জীবন নিয়ে ভাবি না, কিন্তু মেঘের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না জয়। জয় তাকিয়ে আছে এক প্রেমিক পুরুষের দিকে, যে কিনা তার জীবন থেকে বেশি ভালোবাসে তার প্রিয়তমাকে। আদ্র আর জয় বাড়িতে ফিরতেই তানিশা আয়মান আদ্রকে জিজ্ঞেস করলেন এত দেরি হলো কেন। আসলে মা, আমি আর জয় শপিং মলে গিয়েছিলাম। ও, তোর বাবা তোকে দেখা করতে বলেছে। তুমি আলো না হও, আধার হয়ে থেকে যাও আমার জীবনে প্রতিটা রাত। তবুও তুমি থেকে যাও। তুমি থেকে যাও আমার ঘোর লাগা মেঘ জড়ানো ভালোবাসায়। তোমার নামে সন্ধ্যা নামক আমার এই জীবনে। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো আদ্র। মেঘের থেকে দূরে যাওয়ার পর থেকে আদ্র ডায়েরি লেখা শুরু করেছে। লিখেছে মনের অব্যক্ত অনুভূতি। চারিদিকে আলো ঝলমল করছে। মেহমানদের আনাগোনা বাড়ছে। অনু ওর ফ্রেন্ডদের সাথে পার্লারে গেছে। বাচ্চারা হইচই আনন্দে মেতে উঠেছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিজ নিজ বাড়িতেই হবে। মেঘ, তুমি তৈরি হবে কখন? মেঘ পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক।
পরনে নীল পাঞ্জাবি, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। অসম্ভব সুন্দর লাগছে। ও নিবিড়, এত লেট কেন হলো? লেট হয়নি ম্যাম। আর তুমি এখনো তৈরি হওনি। যাও তাড়াতাড়ি তৈরি হও। এই তো রেডি হওয়ার জন্য যাচ্ছিলাম। অনুকে স্টেজে এনে বসানো হয়েছে। একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে। অনু তার কাজিনকে মেঘের কথা জিজ্ঞেস করেছিল কয়েকবার। বলেছে মেঘ তৈরি হচ্ছে। দূরেই নিবিড় দাঁড়িয়ে আছে। হঠাৎই একটা মেয়ে এসে নিবিড়ের পাশে দাঁড়ালো। নিবিড় এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। এই যে মিস্টার, নাম কি? আমাকে বলছেন? যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তো আপনাকেই বলছি। ও, আমি নিবিড় শাহরিয়া, মেঘের ফ্রেন্ড। ও, আমি তানিয়া, ম্যাগের কাজিন। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসলে মেঘের জন্য ওয়েট করছি। ও আসলে একসাথে যাব। মেঘ একটা হলুদ কালারের লেহেঙ্গা পরেছে। হাতে চুড়ি, হালকা লিপস্টিক, চোখে কাজল, সিম্পল মেকআপ, কানে ঝুমকো, সবকিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎই আলো নিভে গেল। মেঘ আলো নিভে যাওয়াতে ভয় পেল। তবে বাইরের কিছু আলো আসছে রুমে। তার মানে কি ওর রুমের লাইট নষ্ট হয়ে গেল? আচমকা একটা হাত এসে আচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মেঘ আচমকা টান দেওয়াতে ভীত হলো। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো। তবে লম্বা দেহের অধিকারী মানুষটার সাথে পেরে উঠল না। মেঘের কানের সামনে একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করুন। আমি আচ্ছা, এভাবে সেজেছ কেন? আমি কে মাতাল করতে? আমি তো এমনিতেই মাতাল, তোমার মাতাল করা ভালোবাসায়। কণ্ঠস্বরটা শুনে মেঘ ভীত হলো। কারো আসার শব্দ শুনে লোকটা মেঘকে ছেড়ে দিয়ে বলল। মেঘ যেন হাফ ছেড়ে বাঁচল। মেঘ, তুমি কি ভেতরে আছো? কে? আমি নিবিড়। ও নিবিড়। নিবিড় রুমে ঢুকতে গেলে দেখতে পেল লাইট অফ। তোমার রুমের লাইট অফ কেন? জানি না, হঠাৎ লাইট চলে গেল। আচ্ছা চল, বাইরে সবাই অপেক্ষা করছে হয়তো। রুমের লাইট জ্বলে উঠল। নিবিড় মেঘের দিকে তাকাতেই দেখলো যেন কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো, চলো। মেঘের কথায় হুঁশ ফিরল নিবিড়ের। হ্যাঁ যাচ্ছি। অনুকে মেঘ আর নিবিড় হলুদ ছোঁয়ালো। অনুকে তার বান্ধবীরা মিলে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেঘ আর নিবিড় একসাথে বসে রয়েছে। মেঘ, তুমি মেহেদি কখন লাগাবে? নিবিড়, আমি মেহেদি লাগাবো না, ভালো লাগছে না আমার। ওহ মেঘ, প্লিজ এইভাবে মন খারাপ করে থেকো না। কারোর জন্য জীবন থেমে থাকে না। আমার জীবন তো থমকে আছে নিবিড়। তপ্ত শ্বাস ফেলল নিবিড়। উঠে গিয়ে হাতের করে একটা মেহেদি নিয়ে আসলো। মেঘ নিবিড়ের হাতে মেহেদি দেখে জিজ্ঞেস করলো, তুমি মেহেদি দিবে? না ম্যাম, আপনাকে দিয়ে দিব। মানুষ বলে যার মেহেদির রং যত লাল হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। তুমি মেহেদি দিতে পারো? ছোটবেলায় আমার বোনকে দিয়ে দিতাম। ও বলে আমি অনেক সুন্দর করে দিতে পারি। মেঘের হাতে নিবিড় মেহেদি পরিয়ে দিচ্ছে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো। পছন্দ হয়েছে? হুম। তানিয়া মেঘের পাশে এসে বসলো। মেঘের উদ্দেশ্যে বলল, ম্যাগ, আজকে আমি তোর রুমে থাকবো। আর অনু আপু ওর ফ্রেন্ডের সাথে থাকবে বলেছে। আচ্ছা। বাহ, তোর হাতের মেহেদির ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। কে দিয়ে দিল? ও জানিস তো, নিবিড় খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, ও আমাকে দিয়ে দিল। তো মিস্টার নিবিড় শুধু নিজের ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দিলে হবে? কাজিনরা কোথায় যাবে? ওহ মিস তানিসা, আপনি দাঁড়ান, আমি মেহেদি নিয়ে আসছি। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। অনু আর পারছে না, খুব টায়ার্ড লাগছে। তাই ও ওর বান্ধবীকে বলল। তোরা গিয়ে শুয়ে পড়, আমি ফ্রেশ হতে যাচ্ছি। অনু ফ্রেশ হয়ে আসতে লাইট অফ হয়ে গেল। হঠাৎই একজোড়া হাত এসে মুখে রুমাল দিয়ে চেপে ধরলো। সাথে সাথে অনু জ্ঞান হারালো। অনেক রাত হয়েছে বিদায় এদিকটায় মানুষ নেই বললেই চলে। লোকটা সহজে অনুকে বের করে আনতে পারলো। বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটা অনুকে সেই গাড়িতে উঠিয়ে দিল। নিজেই ড্রাইভিং সিটে এসে বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছে মেঘ। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে পূর্ব আকাশের বুকে দ্বাদশীর চাঁদ অপরূপ সুধা নিয়ে জেগে উঠতে। চাঁদনি রাতের প্রকৃতি এক মায়াময় সৌন্দর্যের অধিকারী। আকাশের বুক থেকে জ্যোৎস্নার রাশি ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীর বুকে আর জাগিয়ে তোলে মহাময় রূপ মাধুর্য।
জ্যোৎস্নার অজস্র ধারায় ক্লান্ত হয় নিবিড় প্রকৃতি। দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেঘের। আজই তার শেষ কান্না, আর সে কাঁদবে না। তাকে এগিয়ে যেতে হবে, নিজের জন্য না হলেও তার পরিবারের জন্য। আলো আঁধারে স্নিগ্ধ মিতালিতে ঝলমল করে উঠে জ্যোৎস্না প্লাবিত রাত। এমন রাতের অস্পষ্ট মায়ালোকে নিমজ্জিত থাকে প্রকৃতি। জ্যোৎস্নার আলো ছায়ার নৃত্য প্রকৃতিপ্রেমী। হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়েকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। কালো মাস্ক পরা একটা ছেলে জ্যোৎস্নার আলোয় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চাঁদের মায়াবী আলোয় মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ছেলেটা মেয়েটাকে ভালোভাবে দেখে মনে মনে বলল,